এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধানের শীষ বিজয়ী হলে 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন। রাজশাহী জনসভায় তারেক রহমান বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার আহ্বান। ভোটের পরে চাঁদাবাজদের হাত অবশ করে দেওয়া হবে। ঢাকার জনসভায় শফিকুর রহমানের হুঁশিয়ারি। দলের নয় 18 কোটি মানুষের বিজয় চায় জামাত। প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতেই শেরপুরে রেজাউল করিমের মৃত্যু, দাবি জামাতের। সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির। দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান সরকারের। শেরপুরের ঘটনায় ওসি ও ইউএনও প্রত্যাহার, জানালেন ইসি সচিব। জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। পাল্টাপাল্টি অভিযোগ ও প্রচারণায় সারা দেশে বিএনপি জামাত মুখোমুখি। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থী সমর্থকদের। এবং কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 জন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি শান্তি চায়। কোথাও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কেউ যাতে নির্বাচন বানচালে চক্রান্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। ধানের শীষ বিজয়ী হলে 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন, দেশকে গড়ে তোলার এক নতুন যাত্রা। সরকার গঠন করতে পারলে বিএনপি পদ্মা ব্যারেজ নির্মাণ কাজে হাত দেবে বলেও জানান তিনি। রাজশাহীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। মনিরুজ্জামান মনিরের ক্যামেরায় রাজশাহী থেকে রিপোর্ট করছেন মইনুল আহসান। করব কাজ সবার আগে বাংলাদেশ। পদ্মাপাড়ের জেলার রাজশাহীর সমাবেশে বিএনপি প্রধান তারেক রহমান যখন এসে পৌঁছান তখন মধ্য দুপুর। মাদ্রাসা মাঠের সমাবেশ পরিণত জনসমুদ্রে। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে সরাসরি মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষ আর তারেক রহমানের জয়ধ্বনিতে তখন মুখরিত সমাবেশ প্রাঙ্গণ। 2 দশক পর রাজশাহীর মাটিতে নেতাকর্মী সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পেয়ে উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি প্রধান। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে শহরের প্রধান সড়ক থেকে অলিগলি। অতীতের রাজশাহী সফরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, পানির অভাবে পদ্মা এখন মৃতপ্রায়, উন্নয়ন বঞ্চিত রাজশাহীবাসী নানা সংকটে জর্জরিত। আমাদের তিস্তায় পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। মাইক্রোফোন হাতে মঞ্চের নানা প্রান্ত ঘুরে ঘুরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকার উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা দমনে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। 3 জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে,
13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। পরে নওগাঁর সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপি চেয়ারম্যান। রাতে নিজ জেলা বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। রাজশাহীর এই সমাবেশের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে 3 দিনের নির্বাচনী সফর শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান দেশে ফেরার পর তাকে নিয়ে সাধারণ মানুষের সহ সমগ্র দেশবাসীর যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তার উত্তরাঞ্চলের এই সফর এই বিভাগের 39টি সংসদীয় আসনে বিএনপিকে বিপুল বিজয় অর্জন করতে নিয়ামক ভূমিকা পালন করবে। মইনুল হাসান, এটিএন বাংলা, রাজশাহী। দর্শক, রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন বক্তব্য রাখছেন নওগাঁর এটিএম মাঠের জনসভা স্থলে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 3টা ধান উৎপাদন এবং নওগাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভান্ডারে পরিণত হলো। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, শুধু নওগাঁ জেলা না, নওগাঁ জেলা বলেন, জয়পুরহাট জেলা বলেন, বগুড়া জেলা বলেন, নাটোর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, কুমিল্লা বলেন, সব জেলাতেই কিন্তু আমাদের মূল পেশা, প্রধান পেশা কোন পেশা? কৃষক। আমাদের কৃষক ভাইরা, কাজে কৃষক ভাইদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই বাংলাদেশ ভালো থাকবে, এইটি মনে প্রাণে আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জন্যই কৃষকদের ব্যাপারে, কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে, কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখানে অনেক মুরব্বী আছেন, এখানে অনেক কৃষক আছেন, মুরব্বী কৃষক আছেন। আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন তখন উনি 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন সব উনি মওকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। এখানে একজন আমাদের সদস্য, একজন প্রার্থী, উনি দাবি করে দিয়েছেন যে, একটি দাবি তুলেছেন যে আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে, বলছে না? আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন এই মুহূর্তে যেই সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত ঋণ আছে, কৃষি ঋণ আছে, আমরা সেই ঋণ সুদ সহ পুরাটা মওকুফ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু ঋণই আমরা মওকুফ করব না, এর মধ্যে নিশ্চয়ই কম বেশি সবাই জানেন কৃষক ভাইদের জন্য আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে যে কৃষক ভাইদের, সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব, কৃষক কার্ড নাম। এই কার্ডটির নাম কৃষক কার্ড। শুনছেন? এর মধ্যে কৃষক কার্ড। এইটি আমরা ধীরে ধীরে, একবারে তো পারবো না, ধীরে 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 আমাদেরকে যেতে হবে। কিন্তু সব রকম প্রান্তিক কৃষক বলেন, ক্ষুদ্র কৃষক বলেন, মাঝারি কৃষক বলেন, বৃহত্তর কৃষক বলেন, সব কৃষক ভাইদের হাতে আমরা আস্তে আস্তে এই কৃষি কার্ডটা পৌঁছে দেব। এখন এই কৃষি কার্ড দিয়ে কি হবে? এই কৃষি কার্ডটা যখন তার কাছে পৌঁছবে তখন এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের, সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে বা যেটাই সে চাষ করুক না কেন, যেটাই করুক, একটি সিজনের একটি ফসলের, তার একটি ফসলের যাবতীয় বীজ, সার, কীটনাশক, তার যেটা একদম প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে, এবং এটা কয়েক বছর চলবে, যাতে করে ধীরে ধীরে সেই কৃষক ভাইটা একটা শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারে, তার অর্থনৈতিক ভিত্তি যাতে শক্ত হয়। শুধু এটাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তার জন্য কৃষি ঋণ পেতে সুবিধা হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে হঠাৎ ঝড় বৃষ্টি বন্যা কিছু হলে যদি ফসল নষ্ট হয়ে যায় তখন সে কৃষি বিমার থেকে, বিমা যেটি হবে ফসলের, সেই বিমার টাকাটা পেতে তার জন্য সুবিধা হবে। কাজে আমরা কৃষক ভাইদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছি। এখন আমাকে বলেন, এই এলাকার এবং জয়পুরহাটের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষিকার্যের সাথে জড়িত। এই যে কথাটা বললাম, এই কাজটা যদি আমরা করি, আপনারা কি মনে করেন কৃষক ভাইদের ভালো হবে? কি পিছনে তো দেখি না, পিছনে কি বলে, ভালো হবে? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে কি এটা করব আমরা? নওগাঁর এটিএম মাঠের জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। নির্বাচনের পরদিন 90% চাঁদাবাজের হাত অবশ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুরে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি।
শেরপুরে জামাত নেতাকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকার ব্যবস্থা না নিলে কঠোর জবাব দেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের নির্বাচনী জনসভায় 12 দফা প্রতিশ্রুতি তুলে ধরেন জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অতিষ্ঠ করে তুলছে, কাজেই আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে চাই। প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের দিন ফুরিয়ে এসেছে। 13 ফেব্রুয়ারি শুরু হবে নতুন যাত্রা, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে চাঁদাবাজদের কঠোর জবাব দেবে জামাত ইসলামী। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90 ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10 ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো, চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর। তিনি আরো বলেন, এবারে নির্বাচনে তাদের দল বা জোট নয়, বিজয় হবে 18 কোটি মানুষের। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। পরে তিনি রাজধানীতে আরও 3টি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। ঢাকা 14, ঢাকা 16 ও ঢাকা 17 আসনে দেওয়া বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা চাঁদাবাজি করে তাদের জন্য হালাল কাজের সুযোগ তৈরি করে দেওয়া হবে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন। তিনি বলেন, জামাত ক্ষমতায় এলে নারীরা 5 থেকে 8 ঘন্টা ইচ্ছে অনুযায়ী কাজের সুযোগ পাবেন। পরিবারের প্রতি গভীর সংবেদনা জ্ঞাপন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অংশীদার হয়ে আহত হয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নিহত সেক্রেটারি রেজাউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় জামাতের নায়েবে আমির, সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম সহ জেলা উপজেলা জামাতের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিকে প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতে শেরপুরে জামাত নেতা রেজাউল করিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের। মুশফিকুর রহমানের রিপোর্ট। শেরপুর 3 আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাত সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে। এর আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের বলেন, প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতেই শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিমকে হত্যা এবং নারী কর্মীদের হেনস্থার ঘটনা ঘটেছে। নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। জামাত এবং 11 দলের জনজোয়ার ঠেকাতে সারা দেশেই এমন হামলা চালানো হচ্ছে দাবি করেন তিনি। বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর এক ন্যাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দলমত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে
আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। এদিকে এ হত্যার নিন্দা জানিয়ে ফেসবুক পোস্টে খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি ও প্রশাসনের অনুরোধ সত্ত্বেও জামাতের নেতারা সহযোগিতা না করায় শেরপুরে সংঘাতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, জামাত নেতার মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় বিএনপির 40 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে। চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর সবার প্রত্যাশা সংঘাত মুক্ত নির্বাচন, বিএনপি সবসময় তা চায়। বিএনপি দোষারোপের রাজনীতি চায় না। তবে শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। বিএনপি রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করে বলেও জানান মাহাদি আমিন। জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক, এই সংঘাতকে এড়ানো যেত না। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ঘুরে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলেই দোষারোপের রাজনীতি হবে, কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত, পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন। এদিকে শেরপুরের সহিংসতায় জামাত ইসলামের এক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। যখন জাতীয় নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ দূরে, তখন বিএনপি, জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব এবং সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ঘটনার তদন্ত শুরু হয়েছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঝিনাইগাতী উপজেলা জামাতের সেক্রেটারি নিহতের ঘটনায় ইউএনও ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জুডিশিয়াল এনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আগের মতোই কার্ড দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্থানীয় জামাত নেতা নিহতের ঘটনায় ব্যবস্থা নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর 3 আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলা অনাকাঙ্ক্ষিত। শেরপুরে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 8 ফেব্রুয়ারির মধ্যে দেয়া আদালতের রায়ে যে প্রার্থীদের প্রার্থিতা বহাল থাকবে কেবলমাত্র তাদের নাম ও প্রতীক পোস্টাল ব্যালটে দেয়া হবে। 8 ফেব্রুয়ারির পরে যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল হয় সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই, কেননা ব্যালট ছাপিয়ে তাদেরকে পাঠিয়ে তারপরে রিটার্নিং অফিসারের কাছ থেকে ফেরত পেতে যে সময়টুকু দরকার সে ন্যূনতম সময়টুকু থাকবে না। নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের বিষয়ে সচিব বলেন, কাজের সুবিধা ও সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে পুরনো নিয়মে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যেটা দাবি ছিল যে আপনাদেরকে ম্যানুয়াল সিস্টেমে প্রত্যাবর্তনের কথা, আমরা নীতিগতভাবে রাজি হয়েছি, অতীতে যেভাবে পেতেন সেভাবে যেন পাবেন। এর আগে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে অনলাইনে কার্ড প্রাপ্তির জটিলতা তুলে ধরেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
পারিবারিক সহিংসতা অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ 2026-এর খসড়া চূড়ান্ত ও প্রাণীজাত পণ্য সংঘ নিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তসমূহ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। বৈঠকে 11টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আমদানি নীতি আদেশ 2025-2028-এর খসড়া অনুমোদন। এগেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা জানেন যে অনেকটা আমরা কতটা রপ্তানিতে বেটার করব সেটা অনেকটা নির্ভর করে হচ্ছে আপনি আমদানিতে আপনার কতটা বেটার আপনি পলিসি করছেন। আপনার রপ্তানিকে এনকারেজ করার জন্য অনেক সময় আমদানি নীতিটাকে আপনাকে এমনভাবে করতে হয় যাতে রপ্তানিযোগ্য পণ্য এদেশে এসে সেটাকে আবার প্রসেস করে আমরা বাইরে পাঠাতে পারি। শেখ হাসিনার ইচ্ছায় বিগত সময় মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ক্ষমতায় ভারসাম্য আনা ও নতুন বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে হ্যাঁ ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিশেষ সহকারী আলী রিয়াজ বিকেলে রাজধানীর বাসাবোতে গণভোটের প্রচার ও ভোটারদের হ্যাঁ ভোটে উদ্বুদ্ধ করতে বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন জানান, হ্যাঁ ভোটের মাধ্যমে পরিবর্তন এলে দেশে আর স্বৈরাচার ফিরবে না। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এক জীবনে যেন 10 বছরের বেশি না থাকতে পারে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কারণ যত বেশি সময় থাকে ক্ষমতার তত অপব্যবহার হয়, তত স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়, তত বেশি আরো বেশি দিন থাকার ইচ্ছা থাকে। তখনই নির্বাচনের 12টা বাজে, তখনই নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা হয়। এই পরিবর্তনগুলো চান কি চান নাগরিকরা, সেটাই গণভোটের মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। নির্বাচনে ভোটারদের মন জয় করতে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চলছে প্রতিপক্ষের সমালোচনা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মুখোমুখি অবস্থানে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামাত। নিজেদের ভোট ব্যাংক ভারী করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বেশিরভাগ ভোটাররা পরিচিত মুখের ওপর আস্থা রাখলেও নতুন নেতৃত্ব চাইছেন অনেকেই। আশিকুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। পছন্দের প্রার্থীকে নিয়ে আলোচনা আর বিপক্ষ প্রার্থীর সমালোচনায় ব্যস্ত ভোটাররা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব এলাকার উন্নয়ন ও দেশের সেবা করার সুযোগ দিতে ভোটারদের কাছে ভোট চান। আমাদেরকে সুযোগ দেন, ইনশাআল্লাহ আমার এই শেষ নির্বাচন, আর আমার সুযোগ থাকবে না। এই নির্বাচনে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের জন্য কাজ করব। চট্টগ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা 2 আসনের বিএনপি প্রার্থী সেলিম ভুঁইয়া তিতাস উপজেলার নারিন্দা ও কাচারি এলাকায় প্রচারণা চালান। একই আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ আব্দুল মতিন খান তালামার্কা প্রতীক নিয়ে প্রচারণা চালান মাসিমপুর বাজার ও আসমানিয়া এলাকায়। অপরদিকে জামায়াতের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা প্রচারণা চালান হোমনা উপজেলার বিভিন্ন এলাকায়। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী 4 আসনের সব দলের প্রার্থীরা। শহর থেকে গ্রামে চলছে দলীয় সভা সমাবেশ। জামালপুর 5 সদর আসনের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সদর উপজেলায় গণসংযোগ করেন। ফরিদপুর 4 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লার সমর্থনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে রিকশা প্রতীক সম্বলিত প্লাকার্ড ব্যানার নিয়ে নেতাকর্মীরা গণমিছিল বের করেন। সিরাজগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন। একই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেন।
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেই অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। ২০১৬ সালের ২৫ জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামক বাড়িতে ৯ জনকে আটকে রেখে কথিত জঙ্গি নিধন অভিযানের নামে তাদের গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ আজ এই রায় দেন। এর ফলে চুক্তি প্রক্রিয়ার কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। এর আগে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রিট আবেদনের ওপর বিভক্ত রায় দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নাজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে রিট আবেদন খারিজ করে রায় দেন বিচারপতি ফাতেমা আনোয়ার। পরে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়ে দেন। চলতি বছর ৫ জানুয়ারি শুরু হয় শুনানি। কয়েক দফা শুনানির পর এই বেঞ্চ থেকে অন্য বেঞ্চে মামলাটি স্থানান্তরের অনুমতি চেয়ে আবেদন করেন রিটকারী সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। কিন্তু আবেদন খারিজ করা হলে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চেই শেষ হয় আলোচিত এই রিট মামলার শুনানি। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্বে কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়। পরবর্তীতে সেই প্রক্রিয়া এগিয়ে নেয় অন্তর্বর্তী সরকার। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দুই প্রার্থীর লড়াইয়ে সমর্থকদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ, জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসেন নুরানী সহ মোট ৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই রতন ও মহিউদ্দিনের মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা। এ দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মাঠের লড়াই জমে ওঠায় প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী। কোন নৈতিক আদর্শিক শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার পরিবেশ থাকবে ভোটের জন্য, ওই ভোটের পরিবেশের মধ্যে যে জয়যুক্ত হবে তাকে সাধুবাদ দেব এবং তাকে আমরা স্যালুট দেব। দলের মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। ১৭ বছর জাগরণী আন্দোলন করেছি সবাই, এখন সম্মিলিতভাবে এই ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য এখন অনেক অনেক ব্যাপক জনগণ আছে। জয়লাভ ইনশাল্লাহ হবে, জনগণ আমার সাথে আছে, ইনশাল্লাহ জয় হবেই। জামাত সমর্থিত প্রার্থী নূর হোসেন নুরানীও জয়ের ব্যাপারে আশাবাদী। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১০ দলীয় জোট ক্ষমতায় যাবে এবং এদেশে ইনসাফের সরকার কায়েম হবে, সভ্য সরকার কায়েম হবে এবং আগামীর আধুনিক বাংলাদেশের জন্য আপনাদেরকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষি প্রধান অঞ্চল হলেও মুন্সিগঞ্জ ৩ আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। এলাকাবাসী বলছেন সহিংসতা এড়িয়ে এলাকার সমস্যা সমাধানে আগ্রহী প্রার্থীকেই ভোট দেবেন তারা। শীতলক্ষ্যা নদীর একপারে গজারিয়া আর অন্য পারে সদর থানা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসনে ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই আসনের সব সমস্যার সমাধান করে প্রার্থীরা একটি সুন্দর পরিপাটি মুন্সিগঞ্জ ৩ আসন গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে সিলেটে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি সিলেট 3 আসনে। এটি মূলত দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ নিয়ে গঠিত। এই আসনটিতে এখন পর্যন্ত 6 জন বৈধ প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন এবং বলা চলে পুরো এলাকা জুড়ে এখানে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমরা এখন আছি মূলত যে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায়। এখানে যে বিএনপির যে মনোনীত প্রার্থী আব্দুল মালেক তিনি এখানে রয়েছেন। এখানে একটি পথসভায় তিনি ভোটারদের সাথে কথা বলছেন এবং এখানে যারা প্রার্থী যারা রয়েছেন তারা নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাচ্ছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখন পর্যন্ত সৃষ্টি নয়। তবে এখানে সিলেট প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো অভিযোগ কোনো প্রার্থী যদি করে সেক্ষেত্রে তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। বার্ষিক পিকনিক শেষে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সামনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিক নেতারা জানান, অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকদের যে চাঁদাবাজরা সন্ত্রাসী হামলা করেছে তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। একই সাথে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার পাশাপাশি সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। মানিকগঞ্জ 3 আসনে মূল লড়াই হবে বিএনপি আর 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে। রাজধানীর খুব কাছে হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ জেলায়। অনুন্নত ভাঙাচোরা সড়কের উন্নয়ন, উন্নত চিকিৎসার ব্যবস্থা আর মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি এলাকাবাসীর। দল দেখে নয়, যে প্রার্থী জীবনমানের উন্নয়ন করবে তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন সাজ্জাদ জাহান। গ্রাম বাংলার স্নিগ্ধ পরিবেশের মতো মানিকগঞ্জ 3 আসনের নির্বাচনী পরিবেশও শান্ত। ভোটের উত্তাপ আছে, তবে কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ নেই। ফলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রচারণা। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় সৃষ্টি হয়নি কর্মসংস্থান। আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় এলাকাবাসীর মাঝে রয়েছে ক্ষোভ। উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তারা। একটা মাটিও এখানে পড়ে নাই, যেখানে একটা মাটি পড়ে নাই সেখানে অবকাঠামো দিকগুলি আমাদের দুর্বল আছে। আমরা চাই যে এলাকায় রাস্তাঘাটগুলা ভালো হোক, এলাকায় মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক। মানিকগঞ্জের জেলা যে আমাদের যে বাসস্ট্যান্ডের মধ্যে গোল চত্বর না হওয়ার কারণে অথবা ফ্লাইওভার না হওয়ার কারণে আমাদের এই দুই পাশের লোকজন অনেক ভোগান্তির শিকার হয়। আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা এখানে নাই, কোনো ভালো ডাক্তার এখানে নাই। ওই দেখা যায় প্রতি শুক্রবার হয়েছে ঢাকা থেকে কিছু ডাক্তার আসে, তারা সপ্তাহে এসে রোগী দেখে যায়। এছাড়া কোনো ভালো মানের ডাক্তার আমাদের এখানে বসে না। ধানের শীষের জনপ্রিয়তার সঙ্গে নিজের ব্যক্তি জনপ্রিয়তা পুঁজি করে ভোটের ময়দানে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রথম কাজই হবে জনগণের স্বার্থটা হাসিল করা। প্রায়োরিটি হিসাবে থাকবে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করা। অনেক বেকার যুবক আছে যারা চাকরি পাচ্ছে না বা চাকরির জন্য ঢাকার দিকে চলে যেতে হচ্ছে অনেককে। সেই ক্ষেত্রে মানিকগঞ্জে আমার ইচ্ছা আছে যে এখানে যেন কর্মসংস্থানটা বাড়ানো। অপরদিকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সন্ত্রাসমুক্ত ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দিচ্ছেন 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ নূর। মানুষ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর পরিবেশ, সুশাসন। আমরা যেহেতু ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয়ী, সেই জন্য মানুষ আমাদের প্রতি আগ্রহী। এছাড়া যাতে করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, সংখ্যালঘুদের উপর কোনো রকম জুলুম নির্যাতন না হয়। মানিকগঞ্জ সদর ও পাটুরিয়া জেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ 3 আসনের ভোটার সংখ্যা 4 লাখেরও বেশি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 15 আসনের ইব্রাহিমপুর মিরপুর 14 নম্বর এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সেখান থেকে নির্বাচনী খবর জানাবেন তিনি।
ভোটার গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মিরপুরের ইব্রাহিমপুরে। এটি ঢাকা 15 আসনের অন্তর্ভুক্ত। এই আসনে কিন্তু বেশ জোরসোরভাবে সকাল থেকে এলাকা যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তারা কিন্তু ভোটারদের দ্বারে গিয়ে গিয়ে ভোট চাইছেন এবং ভোটারদের বিভিন্ন সমস্যার কথা তারা শুনছেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। এলাকায় বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন শফিকুল ইসলাম খান এবং এলাকায় কিন্তু জামায়াতের আমির তিনিও কিন্তু এলাকার প্রার্থী। তিনিও কিন্তু বেশ জোরসোরভাবে এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাইছেন, বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই, এই এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 3,40,000-এরও বেশি। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 15 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এবার অর্থ সংবাদ। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও আকিজ ইস্পাত লিমিটেডের উদ্যোগে কেডিএ মিলনায়তনে ভূমিকম্প প্রবণ বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই ও নিরাপদ নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের গুরুত্ব শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আকিজ ইস্পাত লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গালিব মোহাম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক, বাংলাদেশ ভূমিকম্প সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব এবং WSSI এর পরিচালক ডক্টর মেহেদি আহমেদ আনসারি। পরে আকিজ ইস্পাত লিমিটেডের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেমিনারে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ নির্মাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 150 প্রতিনিধি অংশ নেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান। ভিডিওতে দেখা যায় সুড়ঙ্গে থরে থরে ক্রুজ মিসাইল সাজিয়ে রাখা হয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ডের নৌশাখার কমান্ডার আলী রেজা তাংসিরি জানান, সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বড় নেটওয়ার্ক রয়েছে যাতে কয়েকশো মিসাইল মজুত আছে। এসব বোমা 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজ লক্ষ্য করে প্রস্তুত রাখা হয়েছে। ইরানের মাটিতে মার্কিন হামলা হলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটি বিশাল যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর এই ভিডিও প্রকাশ করল ইরান। চট্টগ্রামের বাঁশখালীতে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ সনাতনী ধর্মীয় সমাবেশ, ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা। ঋষিধাম বাঁশখালী ও তুলসীধাম চট্টগ্রামের মহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের পৌরোহিত্যে 11 দিন ব্যাপী এই মেলায় মঙ্গল আরতি, ধর্ম মহাসম্মেলন, আন্তর্জাতিক ঋষি সম্মেলন, গঙ্গা পূজা ও মহাস্নান সহ ধর্মীয় নানা আয়োজন চলছে প্রতিদিন। শ্রীগুরু সংঘ ঋষিধাম ও তুলসীধাম চট্টগ্রামের সভাপতি চন্দন সিনহা, সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব এবং উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজন ও ধর্ম সম্মেলনে মুনি, ঋষি ও বৈষ্ণব মহাত্মা মহারাজ, বিদেশি কূটনীতিক সহ দেশ বিদেশের হাজারো ভক্ত অনুরাগীরা অংশ নেন। ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা শেষ হবে আগামী 2 ফেব্রুয়ারি। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচ। রড লেভার অ্যারেনায় সিনার 6-3, 6-4 ও 6-4 সেটে পরাজিত করেন বেন শিলটনকে। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি শুক্রবার 10 বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন। এদিকে টানা 2 সেট ছেড়েও ভাগ্যের ছোঁয়ায় 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথেই আছেন নোভাক জোকোভিচ। লরেঞ্জো মুসেত্তির কাছে প্রথম 2 সেট 6-4, 6-3 গেমে হেরেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে 3-1 এগিয়ে থাকা অবস্থায় ইটালিয়ান মুসেত্তি উরু ও পুচকির ব্যথায় খেলতে পারেননি। তাতে সেমিফাইনালে টিকিট পান জোকোভিচ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ধানের শীষ বিজয়ী হলে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন। রাজশাহী জনসভায় তারেক রহমান। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার আহ্বান।
ভোটের পরে চাঁদাবাজদের হাত অবশ করে দেওয়া হবে, ঢাকার জনসভায় শফিকুর রহমানের হুঁশিয়ারি। দলের 9-18 কোটি মানুষের বিজয় চায় জামাত। প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতেই শেরপুরে রেজাউল করিমের মৃত্যু, দাবি জামাতের। সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির। দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান সরকারের। শেরপুরের ঘটনায় ওসি ও ইউএনও প্রত্যাহার, জানালেন ইসি সচিব। জুডিশিয়াল এনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। পাল্টাপাল্টি অভিযোগ ও প্রচার প্রচারণায় সারা দেশে বিএনপি জামাত মুখোমুখি। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থী সমর্থকদের। এবং কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 জন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।